সোনালি বোন আমার, আমার একটা কথা রাখো, আমাকে এই দ্বীপে বন্দি করে রেখো না। ভয় করিস না রূপালী, তোর কাছে তোর খাবার চলে আসবে, কারণ তোকে তো আমার জন্য হলো বেঁচে থাকতে হবে, তাই খাবার তো তোকে খেতেই হবে। সে রক্ত দেখে আঁতকে ওঠে। এইভাবে নিষ্পাপ শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করলো রাজকুমার। আমার যে খুব কষ্ট হচ্ছে এসব দেখে। ওদিকে ডাকিনিমা ইতরকে নিয়ে নিজের জাদু শক্তির সাহায্য। ডাকিনিমা, আপনি আমার কক্ষে, কিছু কি ঘটেছে? কি আর বলবো, তোর ওই রাজকুমার মেহেন্দিদের এটা রূপালী কি করলো? সত্যকে গোপন করলো? ও কি ওর বোনকে বাঁচাতে চাচ্ছে? রূপালী, খুব হাসি খুশিতে আছিস তাই না? কিন্তু তোর এই হাসি খুশি যে আর বেশি দিন থাকবে না। সোনালি বোন আমার, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। কেন পারি না? তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস, একে একে দুইবার তুই আমার বিয়ে ভেঙে দিয়েছিস, এরপরও বলছিস তোকে আমি ছেড়ে দেব? তোর সবকিছু কেড়ে নেব আমি, সবকিছু। রাজকন্যা সোনালি, সাবধান, ভুলে যাবেন না আমরা আছি। আমরা থাকতে রাজবধূর কোনো ক্ষতি হতে দেব না। ও তাই নাকি? তাহলে তোদের রাজবধূর সাথে সাথেও তোরাও শুনে রাখ, আমি আর আগের মতন নেই। আমি তোদের রাজবধূর মতো সাধারণ কোনো রাজকন্যা নেই। শয়তানের সাধনা করে, শয়তানকে তৃপ্ত করে আমি অনেক শক্তির অধিকারী হয়েছি। তাই আমি চাইলেই তোদের রাজবধূকে এক্ষুনি তোদের মতোই একটা পাখিতেও রূপান্তরিত করে দিতে পারি। এরপর সারা জীবন তোদের রাজবধূকে পাখি হয়েই থাকতে হবে। কিন্তু না, আমি এ কাজ করব না। আমি তোদের রাজবধূকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর রূপালী, কথা দিলাম, রাজকুমারকে আমি আমার করে ছাড়বো। রাজকুমারকে আমি বিয়ে করব, আর সেটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। বোন, তোমাকে আমি অনুরোধ করছি, এসব পাপ কাজে তুমি লিপ্ত হও না। তুমি ভুলে যেও না আমাদের বাবা মায়ের শিক্ষার কথা। দূরে সরে যা রূপালী, আমাকে কিছু শেখাতে আসবি না। সোনালি রূপালীকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। ওদিকে প্রহরীরা রাজকুমারের কাছে ছুটে আসে দুঃসংবাদ নিয়ে। রাজকুমার, খুবই খারাপ সংবাদ। আপনার কথা মতোই আমরা ভূতডাঙ্গর পাহাড়ে তল্লাশি করেছিলাম। তল্লাশি করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি সাতটি শিশুর মৃতদেহ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কেউ অমানবিকভাবে ওই 7টি শিশুকে হত্যা করেছে। কি বলছো কি? এ তো অনেক বড় দুঃসংবাদ। শিশুদের লাশ নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দাও। আর সন্দেহজনক কাউকে কি দেখোনি যে এতগুলো খুন করতে পারে? জি রাজকুমার, পাঠিয়ে দিয়েছি। আর ভূতডাঙ্গরের আশেপাশে আমরা তন্ন করে তল্লাশি চালিয়েছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি। সেরকম প্রমাণও জোগাড় করতে পারিনি যা দ্বারা খুনিকে দ্রুত চিহ্নিত করা যায়। আমি যাব সেখানে, আমি নিজে গিয়ে সবটা খুঁজে দেখব। এমনও হতে পারে তোমাদের চোখ কোনো বড় প্রমাণ এড়িয়ে গেছে। তখনই সেখানে রূপালী চলে আসে। রাজকুমার, কি হয়েছে? আপনি কি কোথাও যাচ্ছেন? ভূতডাঙ্গর পাহাড়ে যাচ্ছি। প্রহরীদের কাছে শুনলাম বন্দী হওয়া 7 শিশুর লাশ ওই পাহাড়ের চূড়াতেই পাওয়া গেছে। ভূতডাঙ্গর? না রাজকুমার, সেখানে যাবেন না। ওই পাহাড় যে খুব ভয়ঙ্কর, ওখানে খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজই হয় না। কিন্তু আমাকে সেখানে যেতেই হবে, এটা যে আমার দায়িত্ব। আমার বাবা, তিনি তো আমার সাথে রাগ করে রাজ্যের একটা কাজও করছেন না, তাই আমার দায়িত্ব সবকিছু দেখে রাখা। বেশ, তাহলে আমিও যাব আপনার সাথে। আমিও দেখতে চাই ভূতডাঙ্গর পাহাড়কে। আমিও যাব আপনাদের সাথে, আমাকেও সাথে নিন। কি বলছো রূপালী? সেখানে আমি তোমাকে নিয়ে যাব? রাজ্যের রাজবধূ প্রাসাদের বাইরে যাবে, তাও খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? এটা কি করে হয়? রাজকুমার, দয়া করে আমাকে সাথে নিন। আমি একা আপনাকে কোন ভরসায় ছাড়বো? বেশ, চলো আমার সাথে। সোনালী আড়াল থেকে রাজকুমারের সব কথা শুনে ফেলে। এরা তো আমাকেই খুঁজছে, আমি তো খুনি। ওই শিশুদের যেভাবে মেরেছি সেভাবে যদি এই রূপালীকেও শেষ করে দিতে পারতাম, কিন্তু কি করব? ওকে তো আমি মারতেও পারবো না। হাজার হোক, আমার তো নিজেরই বোন। তবে রাজকন্যা, আমাদের আরো সাবধান হতে হবে। যদি ওরা আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলে, কোনো প্রমাণই তো নেই, কিভাবে ওরা ধরবে আমাকে?
ওদিকে রাজকুমার রূপালীকে নিয়ে পৌঁছে যায় ভূতডাঙ্গর পাহাড়ের সামনে। এই সেই ভূতডাঙ্গর তোতা, যা আমার বোনকে আমার কাছ থেকে একেবারে কেড়ে নিয়েছে আর আমার স্বামীকে পর করে দিয়েছিল। ওই ডাকিনী মা কবে শাস্তি পাবে বন্ধু? ওকে শাস্তি দাও অত সহজ হবে না বন্ধু। আর এত শক্তিধর আমরা কেউ না যে ওর সাথে লড়াই করে জিততে পারি। কিন্তু বন্ধু, চেষ্টা তো করতেই পারি আমরা। রাজবধূ, চেষ্টা তো করতেই পারি, তবে আমরা একা কিছু করতে পারবো না। এর জন্য আমাদের ব্যঙ্গমা রাজা রানী হবে। তাতে সমস্যা কোথায়? ওনারা তো আমাকে বলেছেনই, যখনই ওনাদের থেকে সাহায্যের প্রয়োজন হবে আমি ওনাদের থেকে সাহায্য চাইতে পারি। তখনই রাজকুমার রূপালীকে ডাক দেয়। রূপালী, দূরে কেন? পাহাড়ের চূড়ায় যাচ্ছি আমরা, তুমি যাবে না? হ্যাঁ রাজকুমার, এক্ষুনি আসছি আমি। রূপালী আর রাজকুমার সৈন্যদের সাথে পাহাড়ের চূড়ায় উঠে আসে আর চারপাশে রক্ত দেখে আঁতকে ওঠে। রূপালী, ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না। কে এইভাবে নিষ্পাপ শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করলো রাজকুমার? আমার যে খুব কষ্ট হচ্ছে এসব দেখে। রূপালী সব শিশুদের কথা ভেবে কেঁদে ফেলে। কেঁদো না রূপালী, ভুলে যেও না আমরা এখানে এসেছি খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। সকলে মিলে পাহাড়ের চূড়ার আশেপাশে প্রমাণ জোগাড় করতে থাকে আর এরই ফাঁকে হঠাৎ করে রূপালী একটি গলার চেন খুঁজে পায় আর সেটি হাতে তুলে নেয়। আরে, এই চেনটা তো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কি হয়েছে রাজবধূ? কোনো প্রমাণ পেয়েছেন? আমি রাজকুমারকে বলবো। এই না, রাজকুমারকে আগে কিছু বলতে যেও না, আমাকে আগে সবটা বুঝতে দাও। রূপালীর এরপরে মনে পড়ে যায় এই চেন ছিল সোনালীর গলায়, আর এই কথা ভাবতেই রূপালীর কষ্ট আরো বেশি বেড়ে যায় আর সে উচ্চস্বরে কেঁদে ওঠে। কি হয়েছে রাজবধূ? এভাবে কাঁদছো কেন? আমি রাজকুমারকে এক্ষুনি তোমার পাশে ডেকে আনছি। তোতা রাজকুমারকে ডাকার পূর্বেই রূপালীর কান্নার শব্দ রাজকুমার পর্যন্ত পৌঁছে যায় আর রাজকুমার রূপালীর দিকে ফিরে তাকাতেই রূপালী কুড়িয়ে পাওয়া সেই চেনটা লুকিয়ে ফেলে। কি হয়েছে রূপালী? এভাবে কেন কাঁদছো? তোমার মন এত নরম যে এখনো কেঁদেই চলেছো। কি করব রাজকুমার, আমার যে খুব কষ্ট হচ্ছে। রূপালী যে চেনটা লুকিয়ে ফেলেছিল এটা তোতা দেখে ফেলে আর মনে মনে বলে, কি ব্যাপার? রাজবধূ চেনটা লুকিয়ে কেন ফেললো? আমি কি এক্ষুনি ওনাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করব? না না, থাক, পরেই সবটা জিজ্ঞাসা করা যাবে। ওদিকে ডাকিনীমা ইতরকে নিয়ে নিজের জাদু শক্তির সাহায্যে সোনালীর কক্ষে এসে হাজির হয়। ডাকিনীমা, আপনি আমার কক্ষে? কিছু কি ঘটেছে? কি আর বলবো, তোর ওই রাজকুমার মেহেমিদের সৈন্য সামন্ত আর রূপালীকে নিয়ে ভূতডাঙ্গর পাহাড়ে তল্লাশি চালাচ্ছে। যদিও বা ওদের সবকটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া আমার কাছে তেমন একটা ব্যাপার না, কিন্তু কি করব বল? তুই তো আবার রাজকুমার মেহেমিদকে বিয়ে করার জন্য মুখিয়ে আছিস, তাই রাজকুমারের মুখোমুখি হয়ে ঝামেলার বাড়ালাম না। ওদিকের কোনো খবর জানেন নাকি ডাকিনীমা? কোনো প্রমাণ পেয়ে যায়নি তো ওরা? আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা এত সহজ নয়। ওরা সারা জীবন ধরে ভূতডাঙ্গরে প্রমাণ খুঁজলেও কোনো প্রমাণ খুঁজে পাবে না। ওদিকে ব্যঙ্গমা রাজা আর ব্যঙ্গমী রানী নিজেদের শক্তির সাহায্যে জেনে যায় রূপালী সোনালীর বিরুদ্ধে অনেক বড় প্রমাণ পাওয়ার পরেও সেটা রাজকুমারের কাছে লুকিয়ে গেছে। এটা রূপালী কি করলো? সত্যকে গোপন করলো? ও কি ওর বোনকে বাঁচাতে চাচ্ছে? এ তো অনেক বড় অন্যায়। এমনটা করে রূপালী ওই নিষ্পাপ শিশুদের সাথে অন্যায় করলো। আমরা রূপালীকে সাহসী আর সৎ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ওর বোনকে বাঁচানোর জন্য ও পাপ কাজে লিপ্ত হচ্ছে। আমাদের উচিত হয়নি ওকে সাহায্য করা, আমরা ওকে ভুল ভেবেছিলাম। ঠিক বলেছ রানী, আর এর পরেও আমরা ওকে কোনো রকম সাহায্য করব না। সোনালীর দ্বারা
আবার যখন ওর বড় কোনো ক্ষতি হবে তখন দেখব সোনালি ওকে কোনো দয়া দেখায় কিনা। তখন ও বুঝতে পারবে সোনালির প্রতি ওর ভালোবাসার কোনো মূল্যই নেই। ওদিকে সোনালি ডাকিনীমাকে বলে, আমি জানি আমাদের শক্তি অনেক বেশি, কিন্তু তারপরও সাবধান থাকতে তো আর ক্ষতি নেই। তাছাড়া আপনার কাছে তো শক্তি আছেই, তাই শক্তির প্রয়োগ করতে ক্ষতি কি? আমার সাথে থেকে তুইও বেশ বুদ্ধিমতী হয়ে গিয়েছিস। চল তাহলে দেখা যাক ওরা কি কি প্রমাণ খুঁজে পেল। ডাকিনীমা নিজের শক্তির সাহায্যে দেখতে লাগলো ভূত ডাঙরের সব ঘটনা। রাজকুমার কখন ফিরে যাবেন? এখানে আর থাকাটা উচিত হবে না। কোনো প্রমাণই তো খুঁজে পেলেন না। ঠিক বলেছ রূপালী, খুনি পুরো কাজটা খুব বুদ্ধির সাথে করেছে, তাই খুনিকে খুঁজে পেলাম না আমরা। রূপালী রাজকুমারের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমাকে মাফ করবেন রাজকুমার, আমি এক্ষুনি আপনাকে সব সত্যিটা বলতে পারবো না। আগে আমাকে আমার বোনের সাথে কথা বলতে হবে। ওকে আমি জিজ্ঞেস করব যে এত বড় পাপ ও কেন করলো, কি এমন কারণ থাকতে পারে যে কারণে ওই নিষ্পাপ শিশুদের প্রাণ কেড়ে নিল। আর ওর কারণ যদি হয়ে থাকে আমি, তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হে বিধাতা, আমার বোনকে তুমি সঠিক পথে নিয়ে এসো। রূপালী কিছু বলবে? কিছু কি বলতে চাও আমাকে? না রাজকুমার, তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলুন। আমার এখানে আর একটুও ভালো লাগছে না। এই পাহাড়ের বাতাসে আমি রক্তের গন্ধ আর নিষ্পাপ সেই শিশুদের হাহাকার শুনতে পাচ্ছি। এখনই ফিরে যাব রাজকন্যা, তবে তার আগে এই পাহাড়ের গুহায় গিয়ে দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। আমি জানি এই পাহাড়ের গুহায় ডাকিনী মা বাস করে। ডাকিনী মায়ের সাথে এক অদ্ভুত প্রাণীও থাকে এই পাহাড়ে, যে প্রাণীটিকে বাচ্চাদেরকে বন্দি করে নিয়ে আসার সময় টিয়ে দেখেছিল। আর একবার রাজকন্যা সোনালীর পিছু নেওয়ার সময় আমি এই পাহাড়ে এসে সেই অদ্ভুত প্রাণীটিকে দেখেছিলাম। কি বলছো কি? এই পাহাড়ের সাথে রাজকন্যা সোনালীর কি সম্পর্ক হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহ বন্ধু, এইসব কথা এখন কেন বলছো? রাজপ্রভু, আমাকে আটকাবেন না, আমাকে সবটা বলতে দিন। রাজকন্যা সোনালী কিভাবে কোন শক্তির সহায়তায় রাজকুমারকে আপনার থেকে দূরে করে ফেলেছিল, এই সব কিছু রাজকুমারের জানা উচিত। এখন না বন্ধু, এটা উপযুক্ত স্থান নয়। তাছাড়া রাজকুমারকে আমি নিজে সবকিছু সুযোগ বুঝে সব জানাবো। দেখুন রাজপ্রভু, আমি জানি আপনি কখনো আপনার বোনের বিরুদ্ধে রাজকুমারকে কিছুই বলবেন না। তোর পেটে কি একটা কথাও থাকবে না তোতা? দোহাই লাগে, চুপ কর। রূপালী, ওকে কেন চুপ করতে বলছো? ওকে বলতে দাও, আমার সবটা জানা উচিত। তাছাড়া আমি সবটা না জানলে সবকিছু সমাধান কিভাবে দেব? কিন্তু রাজকুমার, প্রাসাদে গিয়ে সবটা শুনলে হতো না? এখানে তো সৈন্য সামন্তরা রয়েছে। এই সৈন্যরা, তোমরা সকলে এই পাহাড়ের গুহায় গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। আমি এখানেই আছি। রাজকুমারের আদেশে প্রহরীরা সব সেই স্থান ছেড়ে পাহাড়ের গুহার ভেতরে চলে গেল। হ্যাঁ তোতা, এবারে বলো কি করেছে রাজকন্যা সোনালী, আর আমি বা কেন রূপালীর থেকে দূরে সরে গিয়েছিলাম? ভূত ডাঙরে ঘটে যাওয়া এসব কিছু দেখে সোনালী ঘাবড়ে যায়। আরে সময় দেখি পুরোপুরি আমার বিপরীতে চলছে। এ কি হচ্ছে আমার সাথে? ডাকিনী মা, দেখুন ওই তোতা তো রাজকুমারকে সব বলে দিচ্ছে। ওকে আটকান। আহ, বলতে দে, কত দূর আর বলতে পারবে? আর এখন তো এমনিতেই রাজকুমার তোর হাতের মুঠোয় নেই। দ্রুততার সাথে আমার দেওয়া শয়তানের পায়ের ধুলো রাজকুমারকে খাওয়ানোর ব্যবস্থা কর। তারপর তোতা কেন, পৃথিবীর কোনো শক্তি রাজকুমারকে তোর বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না। কিন্তু তারপরও ডাকিনী মা, যত দিন যাচ্ছে তোতা আমার পথের কাটা হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় একে সবার আগে সরিয়ে ফেলা দরকার। সে কথা যে আমি ভাবিনি তা নয়, আমিও তোতাকে সরানোর জন্য পরিকল্পনা করছি। আর এখন তো শুধু তোতা নয়, তোতার ওই প্রাণপ্রিয় বন্ধু টিয়ে, সেটাও আমাদের পথের কাটা হয়ে গিয়েছে। ওই তো আমাদের দেখে ফেলেছিল ওই বাচ্চাদেরকে বন্দি করার সময়। সামান্য পাখিদের এত সাহস কোথা থেকে আসে আমি সত্যিই বুঝতে পারি না। আমি যদি পারতাম নিজ হাতে ওই তোতাকে গলা টিপে হত্যা করতে, তাহলে শান্তি পেতাম, প্রাণ খুলে নিঃশ্বাস নিতাম আমি। তোতাও শেষ হবে,
টিয়েও শেষ হবে, আর রূপালিও শেষ হবে, আর রাজকুমার তোরই হবে। সবটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু এখন কি তোতাকে আপনি আটকাতে পারবেন না? ও তো রাজকুমারকে সবটা বলে দিচ্ছে। ঠিক তখনই সোনালীর কক্ষের দিকে কারো আসার পায়ের আওয়াজ পাওয়া যায়। ডাকিনি মা, কেউ বোধহয় এদিকেই আসছে, আমি দেখে আসছি। সোনালী আড়াল থেকে দেখে রাজা জাহাঙ্গীর সোনালীর কক্ষের দিকে আসছে। ডাকিনি মা, আপনি এখন ইতলকে নিয়ে অন্য কোথাও লুকিয়ে পড়ুন। রাজা জাহাঙ্গীর আমার সাথে আপনাদের দেখলে আমার পক্ষপাতিত্ব বাদ দিয়ে দেবে। চিন্তিত হোস না, আমরা চলে যাচ্ছি। ডাকিনিমা এই কথা বলে ইতলকে নিয়ে সেই স্থান ত্যাগ করে। ওদিকে তোতা রাজকুমার মেহমিদকে একে একে সব কথা বলতে থাকে। রাজকন্যা সোনালী এই ভূত ডাঙরের ডাকিনী মায়ের সাথে হাত মিলিয়ে একের পর এক পাপ কাজ করে যাচ্ছে। আপনাকে ডাকিনী মায়ের মন্ত্রপুত জল পান করিয়েছিল, আর তারপর থেকে আপনি রাজবধূকে দূরে ঠেলে দিয়েছিলেন। এমনকি রাজকন্যা সোনালীর সাথে নিজের বিয়েও ঠিক করেছিলেন। বলেছিলেন রাজবধূকে পুরনো প্রাসাদে থাকতে দিতে। কি বলছো কি? আমি রূপালীর সাথে এত অন্যায় করেছিলাম? আমাকে বিস্তারিত সব খুলে বলো। রূপালী তো নিজে থেকে কিছুই বলবে না। থাক না রাজকুমার, আর কিছুই জানতে হবে না, এবারে প্রাসাদে চলুন। তুমি চুপ করো রূপালী, আমাকে সবটা জানতে দাও। রাজবধূ রূপালীর বাবা মাকেও ডাকিনী নিজের বশে করে রেখেছে, তাই তারাও রাজকন্যা সোনালী আর আপনার বিয়ে মেনে নিয়েছিল। তোতা একে একে সব কিছু রাজকুমারকে বলতে থাকে। সব শোনার পর রাজকুমার মেহমিদ রাজকন্যা সোনালীর উপর অনেক বেশি রেগে যায় আর বলে, আমি আজই ওই রাজকন্যা সোনালীকে রাজপ্রাসাদ থেকে বের করে দেব। এই রাজ্যে রাজকন্যা সোনালীর আজই শেষ দিন। তোতা, আমি কি তোকে বলেছিলাম রাজকুমারকে এসব কিছু বলে দিতে? দেখলি তো রাজকুমার কতটা রেগে গিয়েছে। রূপালী, তুমি এক্ষুনি আমার সাথে প্রাসাদে চলো। সেখানে গিয়ে যা হবার হবে, আর অকারণে তোতাকে বকাবকি করা বন্ধ করো। রাজকুমার এরপর রূপালী তোতার সৈন্য সামন্তকে নিয়ে প্রাসাদে চলে আসে। এই প্রহরী, যাও এক্ষুনি সোনালীকে ডেকে নিয়ে এসো। বলো আমি ডাকছি, জরুরি কথা আছে। রাজকুমারের আদেশে প্রহরী রাজকন্যা সোনালীকে ডেকে নিয়ে আসে। রাজকুমার, আমাকে ডেকেছিলে তুমি? প্রথমত আমাকে তুমি করে ডাকা বন্ধ করুন। বেশ, বলুন কেন আপনি আমাকে ডেকেছেন? আপনি আমার অগোচরে আমাকে ডাকিনী মায়ের মন্ত্রপুত জল পান করিয়েছিলেন, যার কারণে আমি রূপালীর থেকে দূরে সরে গিয়েছিলাম। এসব কি সত্য? এ কি, এসব কি বলছেন রাজকুমার? এত বড় পাপ কাজ আমি করব? তাছাড়া ডাকিনী মা কে? ওনাকে তো আমি চিনিই না, এ নাম আমি প্রথমবার শুনছি। তাই রাজকন্যা সোনালী, এই নাম আপনি প্রথমবার শুনছেন বুঝি? কিন্তু আমি যে দেখেছিলাম রাজবধূকে সাথে নিয়ে আপনি ভূত ডাঙর পাহাড়ে গিয়েছিলেন। আমি কি তবে ভুল দেখেছি? হ্যাঁ, তো তার উত্তর দিন রাজকন্যা। তোতা কি তবে ভুল দেখেছে? হ্যাঁ, ভুল দেখেছে। তোতা আমার নামে মিথ্যে কথা বলছে। তাছাড়া কি প্রমাণ আছে আমি ভূত ডাঙর নামের ওই পাহাড়ে গিয়েছিলাম? বাবা, ভূত ডাঙর কি ভয়ঙ্কর নাম! যে পাহাড়ের নামই এত ভয়ঙ্কর, সেই পাহাড়েই বা আমি কোন সাহসে যাব শুনি? এ কাজ আমি করিনি, এই সব আমার বিরুদ্ধে চক্রান্ত। কিন্তু আমি জানি তোতা একদম সত্যি বলছে। বাবা আমাকে বলেছিল আমি নাকি তোমাকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার এই কথা একেবারেই মনে নেই। তাই এমনটা হতেই পারে যে তোমার বশবর্তী হয়ে আমি তোমাকে বিয়ের কথা বলেছি। না রাজকুমার, সব মিথ্যে। রূপালী আর তোতা মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। তখনই রাজা জাহাঙ্গীর সেখানে চলে আসে। কি হয়েছে রাজকুমার? শুনলাম রাজকন্যা সোনালীকে ডেকে নিয়ে অপমান করছো, মিথ্যে অপরাধের বোঝা চাপিয়ে দিচ্ছ, তাই আমি এখানে আসতে বাধ্য হলাম। কিছুই মিথ্যে নয় বাবা, সব সত্যি কথা। রাজকন্যা সোনালী বরং মিথ্যে বলছে, তোতা সত্যি বলছে। কি খারাপ দিন চলে এলো যে
তুমি সোনালীর কথার চেয়ে ওই সামান্য এক পাখির কথার মূল্য বেশি দিচ্ছ। আমি এই রাজ্যের রাজা, এখনো বেঁচে আছি আমি আদেশ দিচ্ছি যে তোমার এই বিচার সভা এক্ষুনি বন্ধ করো। রাজকন্যা সোনালীর বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে না। রাজা জাহাঙ্গীরের মুখে এরকম ধরনের কথা শুনে সোনালী খুব খুশি হলো আর রূপালীর দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসলো। তখনই রূপালী সোনালীর দিকে এগিয়ে গিয়ে বলল, এখন তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে যে হাসিটা দিলে সেটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে সোনালী। আমি চেয়েছিলাম চুপ থাকতে, কিন্তু তুমি দেখছি আমাকে চুপ থাকতে দেবে না। তোমার বিরুদ্ধে আমার হাতে অনেক বড় একটি প্রমাণ আছে, আর এই প্রমাণ যদি আমি এখানে উপস্থিত করে সকলকে দেখাই তবে তুমি এখানে দাঁড়িয়ে আর উঁচু গলায় কথা বলতে পারবে না। রূপালীর মুখে এই কথা শুনে সোনালী খুব ঘাবড়ে গেল আর নিজের কক্ষের দিকে চলে গেল। রূপালীও সোনালীর পিছু পিছু সোনালীর কক্ষে গেল। কি ব্যাপার, কি তুই আমার কক্ষে কেন এলি? তোমাকে সেই প্রমাণটা দেখাবো বলে। কি বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? এই দেখো, এই চেনটা তোমার না সোনালী? এটা তো তুমি সবসময় নিজের কাছেই রাখো, তাই না? দেখো, এই চেনে এখনো নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, যাদেরকে তুমি নিজ হাতে হত্যা করেছো। কি বলছো? কি ছোট বাচ্চা যাদের সাথে আমার কোনো প্রকার শত্রুতা নেই, তাদের কেন আমি অযথা মারতে যাব? এটাও আবার হতে পারে? তুই আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছিস। এসব মিথ্যে বদনাম না, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর তুমি এটা স্বীকার করো আমার কাছে। আর আমাকে বলো যে কেন এমনটা করেছো। যদি না বলো তাহলে আমি সবাইকে সবটা বলে দেব। হ্যাঁ, করেছি, আমি মেরেছি ওই শিশুদের, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্রকৃতি কন্যার অভিশাপে আমি আমার রূপ হারিয়েছিলাম, আর আমার নিজের রূপ ফিরে পেতে আমি ওই 7 শিশুকে শয়তানের চরণে বলি দিয়েছি। আমি একজন রাজকন্যা, আমার কাছে আমার সৌন্দর্যের তুলনায় ওই শিশুদের প্রাণ তুচ্ছ মনে হয়েছে। বুঝতে পেরেছিস তুই? সব শুনে নিয়েছিস তো? এবারে চুপ কর। ছি 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 সোনালী, এটা তুমি কি করেছো? সামান্য সৌন্দর্য ফিরে পেতে এত বড় পাপ করেছো তুমি। এই পাপের জন্য বিধাতা তোমাকে কখনোই মাফ করবেন না। তোর থেকে নীতিবাক্য এই মুহূর্তে আমি আর শুনতে চাই না। শোনো সোনালী, আমি ভেবেছিলাম কোনো বড় কারণে তুমি হয়তো পাপ কাজ করেছো, কিন্তু তুমি তো তা করোনি। তুমি তো ছোট্ট একটা কারণে এত বড় পাপ কাজ করেছো, আর এর সাজা তোমাকে পেতেই হবে। আমি এক্ষুনি রাজকুমারের কাছে যাব আর সবকিছু বলে দেব। তুই যাই করিস না কেন, রাজা জাহাঙ্গীর সবসময় আমার হয়েই কথা বলবে। কিন্তু আমি যদি এই রক্তে মাখা চেনটি রাজা জাহাঙ্গীরকে দেখিয়ে সব বলে দেই, তখন তো তিনি বিশ্বাস করবেন, তাই না? রূপালী এই কথা বলে সেই চেন নিয়ে রাজা আর রাজকুমারের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়। আর তখনই সেখানে ডাকিনীমা চলে আসে আর রূপালীকে বাধা দিয়ে একটা রশির সাহায্যে বেঁধে ফেলে। আরে, কে আমাকে এভাবে বেঁধে ফেললো? কে আবার? যে দেখ, আমার রক্ষা করতে ডাকিনীমা চলে এসেছে আমাকে রক্ষা করতে। কত সহজেই তোকে বেঁধে ফেললো, দেখ একবার। আমি তোমার বোন সোনালী, তোমার এই পাপিষ্ঠ ডাকিনীমাকে বলো আমাকে ছেড়ে দিতে। তাই নাকি? ছেড়ে দিতে বলবো? আচ্ছা বেশ, বলছি। ডাকিনীমা, বল সোনালী। রশি দিয়ে এভাবে বেঁধে রাখায় আমার বোনের খুব কষ্ট হচ্ছে। ও মা, তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে? রশি দিয়ে আরো শক্ত করে ওকে বেঁধে ফেলতে হবে, যাতে ওর কষ্টটা আরো বেড়ে যায়। তাই নাকি? তাহলে তাই হোক। সোনালীর কথায় ডাকিনী ওর শক্তির সাহায্যে রূপালীকে পেঁচিয়ে রাখা দড়িটি আরো শক্ত করে দেয়, আর রূপালীর কষ্টও বেড়ে যায়। সোনালী, সোনালী, ভুলে যেও না, আমি তোমার বোন। রূপালীর কথা শুনে সোনালী কুৎসিত ভাবে হাসতে থাকে। সোনালীর এই অমানবিক কথায় আর হাসি দেখে রূপালী অবাক হয়ে সোনালীর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। ডাকিনীমা, একে কি করব এখন আমরা? একে তো আর ছেড়ে দেওয়া যাবে না। একে ছেড়ে দিলে ও গিয়ে রাজকুমারের কাছে তোর নামে নালিশ করবে। ও বলে দেবে ওই 7 শিশুকে তুই খুন করেছিলি। ঠিক বলেছেন ডাকিনীমা, রূপালীকে আটকে রাখতে হবে। ওকে তো আবার মেরেও ফেলতে পারবো না। কেন বোন, কেন আমাকে মেরে ফেলতে পারবে না? মেরে ফেলো আমাকে।
আমাকে মেরে ফেললেই তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়। রাজকুমারকে তুমি সহজেই পেয়ে যাবে। সেটাই তো পারবো না, তোকে আমি মারতে পারবো না। তোর বোধহয় মনে নেই, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। মনে আছে একদিন প্রাসাদে এক সন্ন্যাসী এসেছিল? কোন সন্ন্যাসী? কার কথা বলছো তুমি? ও আচ্ছা, তুই তো আবার সে সময় প্রাসাদে ছিলিস না। তোর তো আবার অস্ত্র চালনা নিয়ে খুব শখ ছিল, তাই বাগানে অস্ত্র চালাচ্ছিলি তুই। পুরো ঘটনাটা আমাকে খুলে বলো বোন। তাহলে শোন, প্রতিদিনের মতো সেদিনও তুই রাজ উদ্যানে অস্ত্র চালনা শিখছিলি, আর ঠিক সে সময় প্রাসাদের ভেতরে এক সন্ন্যাসী প্রবেশ করে। সেলিম, আমি এসেছি তোর দুই কন্যা সম্পর্কে একটা ব্যাপারে জানাতে। সন্ন্যাসী বাবা, কি জানাতে চান? আপনি কি বিশেষ কিছু জানাতে চান? আমার কন্যাদের জন্য আবার কোনো বিপদ অপেক্ষা করছে না তো? ঘাবড়ে যাস না, মানুষের জীবনে বিপদ তো আসবেই, কিন্তু বিপদে ঘাবড়ে গেলে চলে না। বিপদকে মোকাবেলা করতে হয়। সোনালি সন্ন্যাসী বাবার কাছে এগিয়ে যায়, আর তখনই সন্ন্যাসী বাবা সোনালীকে বলে, মা সোনালি, তুই আর তোর বোন রূপালী যমজ। একই নারীর টান তোদের, তাই তোদের জীবনও এক। মানে কি বলতে চান সন্ন্যাসী বাবা? মানে যদি তুই মারা যাস তাহলে তোর বোনও মারা যাবে, আর যদি তোর বোনও মারা যায় তাহলে তুই মারা যাবি। তাই কেউ কাউকে কখনো শত্রুতার জের ধরে মেরে ফেলার চেষ্টা করিস না। মনে রাখিস, যদি রূপালী মারা যায় তাহলে তুইও মারা যাবি, আর যদি তুইও মারা যাস তাহলে রূপালী মারা যাবে। জি সন্ন্যাসী বাবা, এই বিষয়টি আমি মনে রাখবো। আপনি কি এই কথা জানাতে এই প্রাসাদে এসেছেন? হ্যাঁ, আমি এই কথা জানাতেই প্রাসাদে এসেছিলাম। ও আচ্ছা, এই ছিল তাহলে আসল ঘটনা। এই কারণে তুমি আমাকে মেরে ফেলতে চাও না? ঠিক তাই, এ কারণে তোকে আমি মেরে ফেলবো না। তাহলে ছেড়ে দেবে বলছো? না না, আমি তোকে ছেড়েও দেব না। আজ থেকে তুই বন্দী হয়ে থাকবি। সারাটা জীবন একটা অন্ধকার কুটুরিতে বন্দী করে রাখবো তোকে আমি, যেখান থেকে কেউ তোকে খুঁজে নিয়ে আসতে পারবে না। ডাকিনী মা, এমন কোন স্থান আছে কি? অবশ্যই এমন স্থান আছে। তুই চাইলেই এক্ষুনি রূপালীকে এমন কোনো জায়গায় আমি বন্দি করে রেখে আসতে পারি। শুভ কাজে দেরি করতে নেই ডাকিনী মা। এরপর ডাকিনী মা নিজের জাদুর সাহায্যে সোনালী রূপালীকে আকাশে ভাসিয়ে রূপনগর রাজ্য ছেড়ে দূরের এক দ্বীপে নিয়ে এলো, যে দ্বীপ ছিল অন্ধকারাচ্ছন্ন। এ কি, এ কোথায় এলাম আমি? দেখে তো মনে হচ্ছে এটা একটা দ্বীপ। ঠিক, এটা একটা দ্বীপ। এটা অন্ধকার দ্বীপ। আজ থেকে তুই এই দ্বীপে বন্দি হয়ে থাকবি। সোনালি বোন আমার, এমনটা করো না। দেখো, আমার নিজের সংসার আছে। রাজকুমার মেহমিদ আমার জন্য অপেক্ষা করছে। সে চিন্তা তোকে করতে হবে না রূপালী। রাজকুমার মেহমিদ যেন তোর জন্য অপেক্ষা না করে সে ব্যবস্থাই আমি করব। রাজকুমার মেহমিদ যেন চারপাশে তোকে খোঁজা বন্ধ করে যেন আমাকেই খুঁজে বেড়ায়, সে ব্যবস্থাও আমি করব। বোন বোন, আমি তোমাকে অনুরোধ করছি। বোন, আমরা একসাথে জন্ম নিয়েছি, আমাদের শরীরে একই রক্ত। আমার সাথে এমনটা করো না তুমি। বোন, দয়া করো। এই দ্বীপটা যে অনেক অন্ধকার, এখানে থাকলে যে আমি উন্মাদ হয়ে যাব। ওদিকে তোতা রাজবধূকে খোঁজার জন্য তার কক্ষে যায়। অনেকক্ষণ তো রাজবধূর কোনো খবরই পাচ্ছি না। সেই যে রাজকন্যা সোনালীর পিছু পিছু গেল, এখনো তো এলো না। আর ওনার নিজের কক্ষেও তো উনি নেই। উনি কোথায় চলে গেল? তখনই সেখানে টিয়ে এলো। কি হয়েছে তোতা? তোমাকে এত চিন্তিত কেন লাগছে? আর বলো না টিয়ে, রাজবধূকে কোথাও খুঁজে পাচ্ছি না। উনি যে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছি না আমি। আমার খুব চিন্তা হচ্ছে। রাজকন্যা সোনালীর কক্ষে দেখেছো? আমি তো ওদিকে যেতে দেখেছিলাম ওনাকে। দেখেছিলাম তো, উনি সেখানেও নেই। ওই বদমাশ রাজকন্যা সোনালী আবার রাজবধূর কোনো ক্ষতি করে দেবে না তো? চলো আমরা রাজকুমারের কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি, উনি হয়তো জানতে পারে। বেশ, সেখানেই চলো। রাজা জাহাঙ্গীরের সাথে বিতর্কের পর রাজকুমার মেহমিদের মন তো ভালো ছিল না।
তাই হয়তো তিনি রাজবধূর সাথে গল্পও করছেন। তোতা আর টিয়ে উড়ে চলে যায় রাজকুমার মেহমিদের কক্ষে। ওদিকে রূপালী সোনালীকে অনবরত অনুরোধ করে ওকে যেন অন্ধকার দ্বীপে না রাখে। সোনালি বোন আমার, আমার একটা কথা রাখো, আমাকে এই দ্বীপে বন্দি করে রেখো না। ভয় করিস না রূপালী, তোর কাছে তোর খাবার চলে আসবে, কারণ তোকে তো আমার জন্য হলো বেঁচে থাকতে হবে, তাই খাবার তো তোকে খেতেই হবে। সোনালি, আমাদের এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করা উচিত হবে না। ওকে এই দ্বীপে শেকল দিয়ে বেঁধে রেখে যায়। ডাকিনি মা, এই দ্বীপে আবার কোনো ভয়ঙ্কর প্রাণী নেই তো? বুঝতেই তো পারছেন, ও মারা গেলে তো আমিও মারা যাব, তাই সেই চিন্তা থেকেই জানাচ্ছি আর কি। তোর চিন্তা আমি বুঝি সোনালি, আর তোর কথা ভেবে আমি রূপালীকে এই দ্বীপে এনেছি, কারণ এই দ্বীপে কোনো হিংস্র প্রাণী নেই, তাই চিন্তা করিস না তুই। তাহলে আর কি, ওকে দ্রুততার সাথে এখানে বেঁধে ফেলুন। রাজকুমার মেহমেদ আমাকে সন্দেহ করার আগে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে। ডাকিনিমা এরপর নিজের শক্তির সাহায্যে রূপালীকে শেকল দিয়ে একটি বড় খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। দেখ রূপালী, দেখ তোর অবস্থা। আমার সাথে লড়াই নেমেছিলি তুই, তাই না? এবার তোর অবস্থা দেখ। আমার বিয়ে ভেঙেছিলি তুই, রাজকুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি, এবারে সারা জীবনের জন্য এখানেই পড়ে থাক। বোন, দয়া করে বোন, আমার জীবন এভাবে শেষ করে দিও না তুমি। আমি তো তোমার একমাত্র আপন বোন, আমাদের যে রক্তের সম্পর্ক। তোকে আমি একটা শর্তে মাফ করব, তুই যদি রাজকুমার মেহমিদকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হোস, তাহলেই আমি তোকে ছেড়ে দেব, অন্যথায় তুই মুক্তি পাবি না। ডাকিনি মা, চলুন, এখানে আমার আর ভালো লাগছে না। ডাকিনিমা সোনালীকে নিয়ে আকাশপথে ভেসে প্রাসাদে ফিরে আসে। ওদিকে তোতা আর টিয়ে রাজকুমার মেহমিদের কক্ষে গিয়ে বলল, আমার মনে হয় কেউ আমাদের রাজবধূর ক্ষতি করে দিয়েছে। ওনাকে পুরো প্রাসাদে খুঁজলাম, কিন্তু কোথাও নেই উনি। কি বলছো কি? রাজ উদ্যানে দেখেছো? সেখানে নিশ্চয় আছে রূপালী। আমি রাজ উদ্যানে ঘুরে এসেছি, সেখানে রাজবধূ নেই। শুধু রাজ উদ্যানে কেন, আমি আর তোতা তো পুরো প্রাসাদ জুড়ে ওনাকে খুঁজেছি। আমার তো এখন খুব চিন্তা হচ্ছে। আমার মনে হয় রাজকন্যা সোনালী তার প্রিয় ডাকিনী মায়ের সাথে করে রাজবধূর বড় কোনো ক্ষতি করে দিয়েছে। আমি সত্যি এত কিছু আর শুনতে চাই না। আমি শুধু চাই দ্রুত রূপালীকে আমার সামনে দেখতে। প্রহরীরা, এই প্রহরীরা, কে কোথায় আছিস? দ্রুত আমার সামনে আয়। জি রাজকুমার, আদেশ করুন আমাদের কি করতে হবে। এক্ষুনি পুরো প্রাসাদ আর প্রাসাদের বাইরে যা কিছু আছে সর্বত্র রূপালীর খোঁজ করো। ওকে আমার সামনে চাই, আর সেটা যে কোনো মূল্যে। রাজকুমার, রাজকন্যা সোনালীকেও আপনি আপনার সামনে হাজির করতে বলুন, কারণ আমার মনে হয় উনি রাজবধূ রূপালীর উধাও হওয়ার কারণ। ওনাকে প্রশ্ন করলে সব প্রশ্নের উত্তর ঠিকঠাক বেরিয়ে আসবে। বেশ, এই তোরা এক্ষুনি রাজকন্যা সোনালীর কক্ষে যাবি আর বলবি আমি এই মুহূর্তে তাকে আমার সামনে দেখতে চাই। রাজকুমারের আদেশে প্রহরীরা গিয়ে রাজকন্যা সোনালীকে বলল, রাজকন্যা, আপনাকে এই মুহূর্তে রাজকুমার মেহমিদ তার নিজের কাছে ডাকছেন। কিন্তু কেন? আমাকে হঠাৎ কেন ডাকছেন তিনি? কিছু কি ঘটেছে নাকি? আপনি জানেন না যে রাজবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সকলে মিলে তাকে খুঁজছে, আর সে কারণেই রাজকুমার আপনাকে ডাকছে। সব বিষয়ে আমাকে কেন ডাকবে রাজকুমার? তোদের রাজপুত হারিয়ে গিয়েছে, তাতে আমার কি দোষ? আমি কি করেছি? আমি তো সম্পূর্ণরূপে নিরপরাধ। আমাদেরকে কেন এসব বলছেন আমরা কি শুনতে চেয়েছি? আপনার যা বলার রাজকুমারকে গিয়ে বলবেন। রাজকন্যা সোনালী রাজকুমার মেহমিদের আদেশে তার সামনে গিয়ে হাজির হয়। রাজকুমার কেন ডেকে পাঠিয়েছেন আমাকে? প্রহরী বলল রূপালীকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না।
রূপালীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই বিষয়ে আপনি বুঝি প্রথম শুনলেন? অবশ্যই এই প্রথম শুনলাম। রাজকন্যা, আমরা জানি এসবের পেছনে আপনি আর আপনার ওই বদমাস ডাকিনী মা আছে। রাজকুমার, রাজকন্যা সোনালীকে বন্দি করে রাখুন, তাহলে ওনার মুখ থেকে সব সত্যি কথা বের হবে। এই খবরদার, এই ভুল করবেন না আপনি। কোনো রকম প্রমাণ ছাড়াই শুধুমাত্র এই পাখিদের বলা কথার উপর নির্ভর করে আপনি আমাকে বন্দি করতে পারেন না রাজকুমার। আমি এখনো আপনাকে ভালো করে বলছি, সোনালী দ্রুত বলুন আমার রূপালী কোথায়? এখনো আপনার কাছে সুযোগ আছে। যদি আপনি সবটা স্বীকার করেন আর আমার রূপালীকে আমার কাছে ফিরিয়ে দেন, তাহলে আমি আপনাকে মাফ করে দেব আর আপনাকে বন্দি করব না। আমাকে আপনি কিছুতেই বন্দি করতে পারেন না, কারণ আমি একজন রাজকন্যা। সোনালী রাজকুমারের কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে আর তখনই রাজকুমার চিৎকার দিয়ে বলে, এই তোরা চেয়ে দেখছিস কি? এক্ষুনি রাজকন্যা সোনালীকে বন্দি করে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ কর। সেখানে কিছুক্ষণ থাকার পরেই রাজকন্যা নিজের দোষ কবুল করবে। না না, এটা কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? বেশ হয়েছে, বেশ হয়েছে, এবারে থাকবো বন্দি হয়ে। আমার রাজবধূর ক্ষতি করতে চাইলে কি হতে পারে দেখে নাও এবারে। তোতা, তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ওদিকে রূপালী অন্ধকার দ্বীপে একা একা কাঁদতে থাকে। দিন যত ফুরিয়ে আসছে, অন্ধকার তত গাঢ় হচ্ছে। আমার তো ভীষণ ভয় করছে। কি করি আমি এখন? কে বাঁচাবে আমাকে? ব্যঙ্গ মহারাজ, ব্যঙ্গমী রানী, আপনারা তো বলেছিলেন আমার বিপদে পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। তাহলে কোথায় আপনারা? আমাকে এই অন্ধকার থেকে মুক্ত করুন। রূপালী কেঁদে কেঁদে ব্যঙ্গমা রাজ আর ব্যঙ্গমী রানীর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে। ব্যঙ্গ মহারাজ, শুনতে পাচ্ছ রূপালীর আর্তনাদ? ও আমাদের কাছে সাহায্য চাইছে। ওকে আমাদের সাহায্য করা প্রয়োজন। কখনোই না। ভুলে গেলে ও কি করেছিল? ও নিজের পাপিষ্ঠ বোনকে বাঁচানোর জন্য প্রমাণ লুকিয়েছিল। ওর বোনকে বারবার বাঁচানোর চেষ্টা করেছে, তাই ওকে এবারে ভুগতেই হবে। ওকে বুঝতে হবে ও ওর বোনের জন্য যতই ভাবুক না কেন, ওর বোনের কাছে ওর কানাকড়ি মূল্য নেই। কিন্তু মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। মেয়েটা সবাইকে খুব ভালোবাসে, নিজের বোনকেও সে খুব ভালোবাসে, আর তাই বোনকে বাঁচানোর চেষ্টা করেছিল সে। অন্যায় তো অন্যায় হয় রানী। তুমি একজন রানী, ভুলে যেও না। নিজের মনকে শক্ত করো, আর ভুল করেও আমার অনুমতি ছাড়া রূপালীকে সাহায্য করার জন্য আবার ছুটে যেও না। রূপালীর কান্না বাড়তে থাকে আর এদিকে আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। বৃষ্টির পানির সাথে রূপালীর চোখের পানিও নীলে মিশে একাকার হয়ে যায়। কিন্তু রূপালীকে সাহায্য করতে ব্যঙ্গ মহারাজ, ব্যঙ্গমী রানী আসে না। এত ডাকলাম, এত কাঁদলাম, তারপরে ওনারা আমাকে বাঁচাতে আসলেন না। ওনারা তো বলেছিল আমাকে সাহায্য করবে। ওদিকে রাজকুমার মেহমিদের আদেশে প্রহরীরা যখন রাজকন্যা সোনালীকে নিয়ে অন্ধকার কুঠুরিতে যাচ্ছিল, তখন রাজা জাহাঙ্গীর আর রাজা সেলিম সেখানে চলে আসে। বাবা, মহারাজ জাহাঙ্গীর, আপনারা আমাকে উদ্ধার করুন। রাজকুমার আমাকে বিনা অপরাধে শুধুমাত্র সন্দেহের বশে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করছেন। মেহমিদ, এসব কি শুনছি আমি? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? কি করছো নিজেই তো বুঝতে পারছো না। বাবা, রূপালীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতে সোনালীর কি দোষ? ওকে কেন বৃথা বন্দি করছো? আমি নিশ্চিত যে রূপালীকে রাজকন্যা সোনালী সরিয়েছে। তোমার কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ আছে? না, তবে তোতা টিয়ে বলেছে। এটা রাজা জাহাঙ্গীরের দরবার, এখানে কোনো পাখির কথার মূল্য দেওয়া হয় না, আর এবারেও তাই হবে। এক্ষুনি রাজকন্যা সোনালীকে ছেড়ে দাও। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়। আর শোনো, বেশি কথা না বাড়িয়ে এবারে রাজকন্যাকে মুক্ত করো। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। মহারাজ জাহাঙ্গীর, বারবার আপনার রাজ্যে আমার কন্যাকে বিভিন্নভাবে অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু আর না। আমি আজকেই আমার কন্যাকে নিয়ে বেরিয়ে চলে যাব। রাজা সেলিম, একটু শান্ত হন। এত দ্রুত অশান্ত হলে কিভাবে চলবে? তাছাড়া শুধু তো আপনার এক কন্যার কথা ভাবলে হবে না, রূপালীর কথাও একটু ভাবুন। জানেন, রূপালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো শুনলামই। দেখো রাজকুমার, আমার কন্যা হারিয়ে গেলেও ঠিক ফিরে আসবে। আর সে বোধ হয় নিজের বেখেয়ালির জন্যই হারিয়ে গিয়েছে। ওর তো আবার বেখেয়ালি মন। মহারাজ,
এভাবে আপনাকে বশ করেছে? মেহমিদের এ কথা শুনে সোনালি মনে মনে বলে, বস তো আপনাকেও হতে হবে রাজকুমার। একটু সুযোগ দিন, সুযোগ বুঝে ঠিক আপনাকেও আমি আমার বসে নিয়ে আসব। আচ্ছা আচ্ছা, শোনো সবাই, শান্ত হও সবাই। দেখো, রূপালী আমাদের নিজেদের মানুষ, আর আমরাও একে অপরের কাছের মানুষ। তাই নিজেদের মধ্যে লড়াই না করে বরং একটা চিন্তা করি যে রূপালী কোথায় থাকতে পারে আর ওকে কিভাবে মুক্ত করা যায়। আমার রাজবধূকে সরিয়ে এখন ভালো মানুষই দেখাতে আসছেন রাজকন্যা। এই পাখি, তুই চুপ কর, বেশি কথা বলিস না। রূপালীর জন্য আমার থেকে তোর বেশি মায়া, তাই না? তোতা আর টিয়ে সেই কক্ষ থেকে বেরিয়ে চলে যায়। কি হলো তোতা, তুমি এই কক্ষ থেকে বেরিয়ে চলে আসলে? তোমাকে দেখে তো আমিও চলে আসলাম। কি আর করব বলো, ওরা নিজেদের মধ্যে বৃথা বাকবিতণ্ডা করতেই থাকবে। কাজের কাজ তো কিছুই হবে না, তাই না? তাই যা করার আমাদেরকেই করতে হবে। তুমি আমার পাশে আছো তো? অবশ্যই, আমি তোমার পাশে আছি। বলো, আমাকে কি করতে হবে? ব্যাঘ্র মহারাজের কাছে যেতে হবে, উনি পারবেন আমাদের সাহায্য করতে। চলো এক্ষুনি সেখানে যাই আমরা। আমাদের দেরি করা উচিত হবে না। কি জানি রাজবধূ এখন কি অবস্থায় আছে। সেটাই, চলো এক্ষুনি যাব আমরা। তোতা আর টিয়া মিলে ব্যঙ্গমা রাজ আর ব্যঙ্গমী রানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওদিকে ডাকিনী মা সোনালীর কক্ষে এসে সোনালীকে বলে, কিরে, তুই এখনো বসে আছিস? রাজকুমারকে শয়তানের পায়ের ধুলো কবে খাওয়াবি? সেই সুযোগই তো পাচ্ছি না আমি। তাছাড়া রাজকুমার কখন খাচ্ছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। চেষ্টা তো করতেই হবে। যা, এক্ষুনি গিয়ে খোঁজ নে রাজকুমার কখন যাবে। তখনই লাবণ্য সেখানে চলে আসে আর বলে, আমি সব খবর নিয়ে এসেছি, আর কিছুক্ষণ পরেই রাজকুমার রাতের খাবার খাবে। দাসীরা রাজকুমারের জন্য খাবার প্রস্তুত করছে। তুই খোঁজ নিয়ে ফেলেছিস, তাহলে এই কাজও তুই করতে পারবি। মহারাজ জাহাঙ্গীর, আপনারা আমাকে উদ্ধার করুন। রাজকুমার আমাকে বিনা অপরাধ। আমার কাজ শেষ, এবারে রাজকুমার শুধু এই খাবার খাওয়ার অপেক্ষা। রাজকুমার এই খাবার খাওয়ার পরেই পুনরায় রাজকন্যা সোনালীর বিজয় হবে, আর ওনার বিজয় মানেই আমাদের ডাকিনী মায়ের বিজয়। কমলা কক্ষে চলে আসে। কি ব্যাপার লাবণ্য, তুমি এই কক্ষে কেন? আর রাজকুমারের খাবারের সামনে কেন তুমি? রাজকুমারের খাবারে আবার কিছু মিশিয়ে দিয়েছো নাকি? কি কি বলছো কি কমলা? এত বড় সাহস কি আমার আছে? রাজকুমারের খাবারে কিছু মেশাবো আমি? এটা আবার হতে পারে নাকি? এমনিতেই এসেছিলাম রাজকন্যা সোনালীর জন্য খাবার নিতে। ওনার নাকি ক্ষুধা পেয়েছে, ওনার খাবারটাও তো। এক্ষুনি দিচ্ছি। কমলা রাজকন্যা সোনালীর জন্য খাবার প্রস্তুত করতে করতে ভাবতে থাকে, না না, এই লাবণ্যকে বিশ্বাস করা যায় না। এরা আবারও রাজকুমারের খাবারে কিছু মিশিয়ে দিতে পারে। আমি যতদিন এই প্রাসাদে আসি রাজবধূকে সাহায্য করে যাব, উনি থাকুক কিংবা না থাকুক। কি ব্যাপার, একা একা কি গুজুর গুজুর করছো? যা বলতে চাও বলে ফেলো। না না, কিছু না, বলছিলাম যে রাজকন্যা সোনালী আজকের খাবার খুব পছন্দ করবে। দাসী কমলা খাবারের প্লেট লাবণ্যের হাতে তুলে দেয়, আর লাবণ্য খাবার নিয়ে চলে যায়। মনে তো হয় লাবণ্য চলে গেছে। এই সুযোগে রাজকুমারের খাবারটা ফেলে দেই আর খাবারটা বদলে ফেলি। কমলা রাজকুমারের প্লেটে সব খাবার ফেলে দেয় আর রাজকুমারের জন্য অন্য খাবার প্রস্তুত করে রাজকুমারের কক্ষে চলে যায়। কি ব্যাপার লাবণ্য, কাজ হয়েছে তো? জি রাজকন্যা, আমি রাজকুমারের খাবারে শয়তানের পায়ের ধুলো মিশিয়ে দিয়েছি। আশা করি কাজ হয়ে যাবে। আশা করির কথা আবার কেন বলছিস? আমি যখন বলেছি তখন কাজ হবে। তোকে আবার কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। কক্ষ থেকে বের হওয়ার সময় কমলা চলে এসেছিল। কমলাকে তখন বলেছি আমি আপনার জন্য খাবার নিতে এসেছি। এই দেখুন, আপনার খাবার সাথে নিয়ে এসেছি, যাতে করে সন্দেহ না করে।
খুব ভালো কাজ করেছিস। আমি সন্তুষ্ট হয়েছি তোর কাজে। লাবণ্য, সত্যি করে বল, আবার কোনো সত্যি লুকাসনি তো তুই? আমি আবার কি সত্যি লুকাবো ডাকিনি মা? আপনি বৃথা আমাকে বারবার সন্দেহ করেন। আমি সব সত্যিই বলছি। যাক, এতদিন পর শেষ পর্যন্ত পুনরায় রাজকুমারকে আমার করে পাবো আমি। রাজকুমার ওদিকে মনমরা হয়ে রূপালীর জন্য চিন্তা করছিল। জানি না আমার রূপালী কোথায় চলে গেল। ওকে আমি কোথায় খুঁজে পাবো? কি করব? প্রহরীরা কি করছে কে জানে। কেন খুঁজে পাচ্ছে না? কি করি আমি? তখনই কমলা সেখানে চলে আসে। রাজকুমার, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, দয়া করে খেয়ে নিন। নিয়ে যাও খাবার। আমার কোনো খাবারের প্রয়োজন নেই। আমি খেতে চাই না। আমার বেঁচে থেকে কি লাভ? আমার রূপালীকেই আমি নিজের কাছে রাখতে পারলাম না, আর আমি এখন খাবো বলছো? রাজকুমার, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এখন যদি আপনি এরকম জেদ করে না খেয়ে বসে থাকেন, তাহলে রাজবধূ কি খুশি হবে? উনি থাকলে এমনটা কখনোই হতে দিত না। কমলা, আমার খিদে নেই, খাবার নিয়ে যাও। কিন্তু রাজকুমার, না খেলে তো আপনার শরীর খারাপ করবে। তখন তো রাজবধূকে খোঁজার শক্তিও পাবেন না আপনি। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, খাবার রেখে যাও, আমি খেয়ে নেব। কমলা খাবার রেখে চলে যায়। ওদিকে টিয়ে আর তোতা পৌঁছে যায় ব্যঙ্গ মহারাজ আর ব্যঙ্গমী রানীর কাছে। কি ব্যাপার তোতা, তুমি এখানে কেন? কি জন্য এসেছো? ব্যঙ্গ মহারাজ, রাজবধূ রূপালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজকন্যা সোনালী ডাকিনী মায়ের সাহায্যে নিজের রাজবধূকে কোথাও লুকিয়ে ফেলেছে। সে সব আমি জানি। সবকিছুই জানেন, তারপরও আপনি চুপ করে বসে আছেন। আপনি তো কথা দিয়েছিলেন রাজবধূর পাশে সব সময় থাকবেন। বলেছিলাম, কিন্তু আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। আর এর জন্য তোমার রাজবধূই দায়ী। সে মস্ত বড় অপরাধ করেছে। রাজবধূ দায়ী মানে? উনি আবার কি করলো? উনি তো কোনো অপরাধ করতেই পারেন না। ওনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি কিছুতে এমন কাজ করতে পারে না। উনি খুব ভালো, সবাইকে খুব ভালোবাসে। শোনো, তোমার রাজবধূ যে খারাপ নয় সেটা আমরাও জানি। ওর সবার প্রতি অনেক ভালোবাসা আছে, সেটাও জানি। কিন্তু ওর এই অতিরিক্ত ভালোবাসা থেকে ও অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, যেটা মোটেও উচিত নয়। যখন ভূতডাঙ্গর পাহাড়ের চূড়ায় তোমার রাজবধূ সোনালীর বিরুদ্ধে প্রমাণ খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা তখন রাজকুমারের সামনে লুকিয়ে ফেলেছিল। এটা তোমার রাজবধূ মোটেও উচিত কাজ করেনি। হ্যাঁ, সে অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল, আর এটাও এক প্রকার পাপ। উনি ওনার বোনকে খুব ভালোবাসে, তাই জন্যই হয়তো এমনটা করেছিল। দয়া করে ওনাকে মাফ করে দিন। জি, দয়া করে ওনাকে মাফ করে দিন। আর আমাদের বলুন, রাজবধূকে কোথায় লুকিয়ে রেখেছে ওরা? সম্ভব নয়, এ অন্যায় ক্ষমার অযোগ্য। এই মুহূর্তে তোমরা এখান থেকে চলে যাবে। দয়া করে বোঝার চেষ্টা করুন, এত কঠোর আর নির্দয় হবেন না। আপনাদের নিজেদের গিয়ে ওনাদের উদ্ধার করতে হবে না। আমি যাব, আমি গিয়ে ওনাকে উদ্ধার করে আনবো। ব্যঙ্গমী রানী, ওদের বলো এক্ষুনি চলে যেতে এখান থেকে। অযথা বিরক্ত আমার ভালো লাগছে না। ওদিকে অন্ধকারাচ্ছন্ন দ্বীপে রাজকন্যা রূপালী কেঁদেই মরে। সারাটা জীবন কি আমাকে এভাবে বন্দি হয়ে থাকতে হবে? আমাকে বাঁচাতে কি কেউ আসবে না? রাজকুমার, আপনি কোথায়? আপনি কি আমাকে খোঁজার চেষ্টা করছেন? আমাকে কি আপনার মনে পড়ছে? তখনই এক মস্ত বড় ভ্রমর রূপালীর দিকে এগিয়ে আসে, রূপালীকে কামড় দিতে। এ কি এত বড় ভ্রমণ? দয়া করে ভ্রমণ, আমাকে আর যন্ত্রণা দিও না। এমনিতেই আমি অনেক যন্ত্রণায় আছি। আমার কাজ মানুষকে দেখলে কামড় দিয়ে তার শরীরের রক্ত শুষে নেয়া। এই দ্বীপে এমনিতেই কোনো মানুষ আসে না। যখন তোমাকে পেলাম তখন তুমি বলছো তোমাকে ছেড়ে দিতে। সম্ভব না। দেখো, আমি কি এখানে নিজ ইচ্ছেতে এসেছি বলো?
আমার নিজের মায়ের পেটের বোন আমার সাথে এরকম আচরণ করেছে। ও আমাকে এখানে বন্দি করে রেখেছে। ও আমার থেকে আমার সংসার, আমার স্বামী সব কিছু কেড়ে নিতে চায়। কি বলছো কি? শুনেছি তো এক বোন অন্য বোনকে সব সময় খুব ভালোবাসে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এ কি শুনছি আমি? তোমার নিজের বোন শেষ পর্যন্ত তোমার ক্ষতি করতে চায়। ঠিকই শুনছো ভ্রমর। দেখো, সবার অলক্ষ্যে আমাকে এই অন্ধকার দ্বীপে বন্দি করে রেখে গিয়েছে। আমাকে বাঁচিয়ে রাখতো না, আমাকে বাঁচিয়ে রেখেছে তার পেছন ওর বড় স্বার্থ জড়িয়ে আছে। আমি মারা গেলে যে ও নিজেও মারা যাবে। আমরা যে যমজ। আমার শুনে তো অবাক লাগছে। আমার বোন তো খুবই ভালো, ও আমাকে খুবই ভালোবাসে, নিজে না খেয়ে আমাকে খাওয়ায়। আর তোমার বোন এত হিংস্র, তোমাকে কামড় দিয়ে রক্ত চুষে নেব ভেবেছিলাম, কিন্তু এখন তো তোমার প্রতি আমার খুব মায়া হচ্ছে। রূপালীর কান্না আরো তীব্র হয়। রূপালীর কান্না জর্জরিত মুখ, ভেজা চোখ দেখে আর এত কষ্ট দেখে ভ্রমরের খুব মায়া হয়। কেঁদো না তুমি, আমি তোমাকে কামড় দেব না। তোমার কষ্ট আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে, খুব খারাপ লাগছে তোমার জন্য। আমি কি করব এখন ভ্রমর? আমাকে কি সারা জীবন ভর এভাবে এখানে বন্দি হয়ে থাকতে হবে? কেউ কি কখনো আমার খোঁজ পাবে না? কেঁদো না তুমি, আমার তো এত শক্তি নেই যে তোমাকে এখান থেকে মুক্ত করব। তবে আমি তোমার আপনজনদের গিয়ে খবর দিতে পারি, তারা হয়তো তোমাকে মুক্ত করবে। আমাকে তোমার বাবা মায়ের ঠিকানা দাও, আমি তোমার বাবা মাকে গিয়ে তোমার বন্দি জীবনের কথা বলবো। বাবা মা? না না, তাদের কিছু জানিও না। তারা যে আমার থেকে বেশি বোনের কথা বিশ্বাস করে। বোন এক ভয়ঙ্কর ডাকিনী মায়ের সাহায্য নিয়ে আমার বাবা মাকেও নিজের বশে করে নিয়েছে। বলছো কি? তাহলে তোমার স্বামী, তার ঠিকানা দাও। আমার স্বামী? ও তো আমাকে খুব ভালোবাসে। ও সবখানে থাকলে আমাকে অবশ্যই মুক্ত করতে আসবে, কিন্তু আমার সোনালীর উপর বিশ্বাস নেই। ও হয়তো আমার অনুপস্থিতিতে আমার রাজকুমারকেও নিজের বশে করে নিয়েছে। তাহলে আমি কার কাছে যাব? আমি আমার প্রিয় বন্ধু, প্রাণের বন্ধু তোতার কাছে যাবে তুমি। আমার প্রিয় বন্ধু তোতার কাছে যাবে তুমি। আমি তোতাকে সব থেকে বেশি বিশ্বাস করি। ও সামান্য একটা পাখি হয়ে নিঃস্বার্থভাবে আমাকে একের পর এক সাহায্য করেই যাচ্ছে। ও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। ও নিশ্চয়ই আমার কথা জানলে আমাকে সাহায্য করতে আসবে। তোতা, ওকে আমি কোথায় পাবো? সে কি কোনো জঙ্গলে থাকে? না, ও রূপনগর প্রাসাদে ঘোরাফেরা করে। ওকে তোমার খুঁজে বের করতে হবে, আর আমার কথা তুমি ওকেই বলবে। আর আমার বোন সোনালী যেন ভুলেও আমার ব্যাপারে জানতে না পারে, সে ব্যাপারে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে। বেশ বেশ, তুমি ভেবো না, আমি তোমাকে সাহায্য করব। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, তোতা কি শেষ পর্যন্ত রূপালীর খোঁজ জানতে পারবে? সেটা জানতে হলে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।